অর্গ্যানিক কম্পাউন্ডসের স্টিরিও আইসোমারিজম অর্থাৎ ত্রিমাত্রিক সমবায়বতার ওপর আমাদের ক্লাস এখন চলছে। আমরা শিখছি জিওমেট্রিক্যাল আইসোমারিজম। লাস্ট ক্লাসে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারগুলোকে আইডেন্টিফাই করার সিস ট্রান্স নোমেনক্লেচার সিস্টেম শিখেছি। আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে সেই সিস ট্রান্স নোমেনক্লেচার সিস্টেমের একটা লিমিটেশন দিয়ে। Limitation of using cis and trans prefixes to identify geometrical isomers. আমরা যখন সিস ট্রান্স নোমেনক্লেচার করেছি তখন আমরা এটা ধরে নিয়েছি যে অ্যালকিনে ডাবল বন্ডেড কার্বন দুটির প্রত্যেকটিতে একটি করে এমন গ্রুপ থাকবে যে দুটি গ্রুপ সিমিলার। সেই হিসাবে বলা হয়েছে সিস ট্রান্স নোমেনক্লেচার সিস্টেম উইল বি অ্যাপ্লিকেবল ফর দিস অ্যান্ড দিস টাইপ অফ অ্যালকিনস। এই অ্যালকিনে আমরা দেখতে পাচ্ছি দুটো কার্বনেই একই সাবস্টিটিউয়েন্ট এ প্রেজেন্ট, বা আমরা এভাবেও বলতে পারি দুটো কার্বনেই একই সাবস্টিটিউয়েন্ট বি প্রেজেন্ট। তাহলে দুটো কার্বনেই আমরা এমন একটা করে সাবস্টিটিউয়েন্ট পেলাম যারা সিমিলার। আবার এই ফর্মুলাতেও এই কার্বনেও এ, এই কার্বনেও এ, অর্থাৎ দুটি সিমিলার সাবস্টিটিউয়েন্ট এখানেও প্রেজেন্ট। এই রকম অবস্থা হলে তবেই আমরা সিস ট্রান্স নোমেনক্লেচার সিস্টেম অ্যাপ্লাই করতে পারি, জিওমেট্রিক্যাল আইসোমার দুটিকে সিস অ্যান্ড ট্রান্স প্রেফিক্স ইউজ করে আইডেন্টিফাই করতে পারি। যেমন এই ফর্মুলায় আমরা সিসি ডাবল বন্ড বরাবর যখন মলিকিউলটাকে দুটো পার্টে ডিভাইড করছি, সিমিলার গ্রুপস অন দ্য সেম সাইড অফ দিস ডাবল বন্ড, ডাবল বন্ডের একই দিকে সিমিলার গ্রুপ প্রেজেন্ট, সেই হিসাবে আমরা এটাকে বলতে পারি সিস আইসোমার। আবার যদি এ এখানে অ্যান্ড বি এখানে থাকতো তাহলে সিমিলার গ্রুপস ডাবল বন্ডের উল্টো উল্টো দিকে থাকায় আমরা বলতে পারতাম ট্রান্স আইসোমার। একইভাবে এই কম্পাউন্ডেও ডাবল বন্ডের একই দিকে সিমিলার সাবস্টিটিউয়েন্ট এ দেখছি, সেই হিসাবে এটা সিস আইসোমার। আরেকটা আইসোমার যেখানে ডি এর জায়গায় এ ডি এর জায়গায় থাকবে, সেখানে দুটো সিমিলার সাবস্টিটিউয়েন্ট এ ডাবল বন্ডের উল্টো উল্টো দিকে থাকায় আমরা তখন বলছি ট্রান্স আইসোমার। তাহলে এই ফর্মুলা অ্যান্ড এই ফর্মুলা, এই দুটো ফর্মুলার ক্ষেত্রে সিস ট্রান্স নোমেনক্লেচার সিস্টেম অ্যাপ্লিকেবল হয়। কিন্তু যখন অ্যালকিনের প্রত্যেক কার্বনে এমন সাবস্টিটিউয়েন্টস অ্যাটাচ থাকে যে সাবস্টিটিউয়েন্টগুলো ইচ আদারের থেকে আলাদা, অর্থাৎ সবগুলোই ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট, তখন আমরা সিমিলার সাবস্টিটিউয়েন্ট ডাবল বন্ডের একই দিকে বা উল্টো দিকে সেটা দেখতে পাই না। এই অবস্থায় সিস ট্রান্স নোমেনক্লেচার সিস্টেম অ্যাপ্লিকেবল হয় না। সেটাই আমরা এখানেও দেখতে পাচ্ছি, ইনঅ্যাপ্লিকেবল ফর দিস টাইপ অফ অ্যালকিনস। তাহলে দে আর অ্যাম্বিগুয়াস অর ইনঅ্যাপ্লিকেবল when a double bond has more than two different substituents, that is all four groups attached to the double bond are different. তাহলে আমরা এই জায়গাটাকে মার্ক করি, যখন ডাবল বন্ডের চারটে সাবস্টিটিউয়েন্টই ডিফারেন্ট হয়ে যায় তখন সিস ট্রান্স নোমেনক্লেচার সিস্টেম অ্যাপ্লাই করা যায় না। এই লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য একটা নতুন নোমেনক্লেচার সিস্টেম তৈরি করা হয়, যেটাকে আমরা বলছি ইজেড নোমেনক্লেচার সিস্টেম। আজকের ক্লাসে আমরা ইজেড সিস্টেম অফ নেমিং জিওমেট্রিক্যাল আইসোমার্স এই বিষয়টা শিখব। প্রথমে জেনে নেওয়া দরকার ই অ্যান্ড জেড, এই যে দুটো সিম্বল, এরা কোথা থেকে এলো, এদের অরিজিনটা কি। জার্মান ওয়ার্ড এন্টজেজেন মিনস অপোজিট। এই এন্টজেজেনের ফার্স্ট লেটার ইটাই আমরা ইউজ করছি এখানে। তেমনি জুজামেন, যার মিনিং টুগেদার বা একই সাথে, অর্থাৎ আমরা এরকম ভেবে নিতে পারি যে একই দিকে, সেই জুজামেন ওয়ার্ডের জেড আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে ই ফ্রম এন্টজেজেন অ্যান্ড জেড ফ্রম জুজামেন। ই সিম্বল তখনই ইউজ হবে যখন আমরা অপোজিট বিষয়টা ফেস করব বা দেখব, অ্যান্ড জেড তখনই ইউজ হবে যখন একসাথে বা একই দিকে এইরকম একটা বিষয় আমরা ফেস করব। এবার এই একই দিকে বা অপোজিটে, বিপরীত দিকে, এই বিষয়টা কিভাবে নির্ধারিত হবে বা
কিভাবে ডিসাইডেড হবে সেটা আমরা শিখি। এখানে আমরা একটা অ্যালকিন ড্র করেছি। ডাবল বন্ডেড কার্বন দুটোকে বোঝানোর জন্য আমরা 1 and 2 নাম্বারিং করে রেখেছি। আমাদের কাজ এই যে দুটি অ্যালকিন কার্বন, প্রত্যেক কার্বনের যে অ্যাটাচড গ্রুপস, অর্থাৎ C1 এর সঙ্গে দুটি গ্রুপ AB, একইভাবে C2-র সঙ্গে অ্যাটাচড দুটো সাবস্টিটিউয়েন্ট DE, এদেরকে প্রায়োরিটি অ্যাসাইন করা। অর্থাৎ প্রথমে আমরা শুধুমাত্র C1 এর দুটি সাবস্টিটিউয়েন্টকে দেখব। এদের মধ্যে যার প্রায়োরিটি বেশি হবে সে হবে হায়ার প্রায়োরিটি সাবস্টিটিউয়েন্ট, আর যার প্রায়োরিটি কম হবে সে হবে লোয়ার প্রায়োরিটি সাবস্টিটিউয়েন্ট। এইভাবে এই দুজনকে আমরা হায়ার অ্যান্ড লোয়ার দুটো প্রায়োরিটি অ্যাসাইন করব। হায়ার প্রায়োরিটি যে, তাকে আমরা সিম্বলাইজ করব H দিয়ে, অ্যান্ড যে সাবস্টিটিউয়েন্ট লোয়ার প্রায়োরিটির হবে তাকে আমরা সিম্বলাইজ করব L দিয়ে। তারপর আমরা দেখব C2-কে। C2-তে যে দুটি সাবস্টিটিউয়েন্ট আছে তাদেরকেও একইভাবে আমরা প্রায়োরিটি অ্যাসাইন করব। এই দুজনের মধ্যে যে হায়ার প্রায়োরিটির হবে তাকে যথারীতি H দিয়ে সিম্বলাইজ করব, অ্যান্ড যে লোয়ার প্রায়োরিটির হবে তাকে L দিয়ে সিম্বলাইজ করব। এইভাবে আমরা দুটো কন্ডিশন পেতে পারি। এটা একটা অবস্থা যেখানে এই দুটি সাবস্টিটিউয়েন্টের মধ্যে ধরে নিচ্ছি এখানে হায়ার প্রায়োরিটি পেয়েছি, এখানে লোয়ার প্রায়োরিটি পেয়েছি। আবার আরেকটি কার্বনেও সেইভাবেই পেয়েছি। তাহলে দেখো, এবার যদি আমরা ডাবল বন্ড বরাবর মলিকিউলটাকে মনে মনে দুটো ভাগ করি, তাহলে একই ধরনের প্রায়োরিটি ডাবল বন্ডের একই দিকে থাকছে। এই অবস্থায় আমরা বলছি অ্যালকিনটার কনফিগারেশন জেড, যেটা এখানে আমরা দেখেছি যে জেড মিন্স টুগেদার, অর্থাৎ একসাথে, যেটাকে আমরা ভেবে নিচ্ছি একই দিকে। তাহলে সেম প্রায়োরিটি, হাই ভাবি বা লোই ভাবি, সেম প্রায়োরিটি যখন ডাবল বন্ডের একই দিকে থেকে যাচ্ছে তখন আমরা অ্যালকিনকে বলছি জেড অ্যালকিন। আর যদি এই ধরনের কন্ডিশন পাই যেখানে সেম প্রায়োরিটি ডাবল বন্ডের উল্টো উল্টো দিকে, হায়ার প্রায়োরিটিও ডাবল বন্ডের উল্টো উল্টো দিকে, লোয়ার প্রায়োরিটিও ডাবল বন্ডের উল্টো উল্টো দিকে, এই অবস্থায় আমরা বলছি অ্যালকিনটার কনফিগারেশন ই, যেটা আমরা দেখেছি ই ফ্রম এন্ডজেজেন, হুইচ মিন্স অপোজিট বা বিপরীত। তাহলে বিষয়টা আপাতত খুবই সিম্পল হয়ে আছে। আমাদের অ্যালকিনে যে চারটি সাবস্টিটিউয়েন্ট, সেখানে সি ডাবল বন্ড সি এর প্রত্যেক সি এর যে দুটি করে গ্রুপ, অর্থাৎ এই কার্বনের দুটো গ্রুপ, তাদের দুজনকে প্রায়োরিটি দেব। যে হায়ার প্রায়োরিটি তাকে ভাববো এইচ, যে লোয়ার প্রায়োরিটি তাকে ভাববো এল। একইভাবে ডাবল বন্ডেড কার্বনের আরেকটিতে যে দুটি সাবস্টিটিউয়েন্ট, তাদেরকেও আমরা সেইভাবেই প্রায়োরিটি দেব। তারপর যদি দেখি সেম প্রায়োরিটি ডাবল বন্ডের একই দিকে থাকছে, তখন বলবো জেড অ্যালকিন। সেম প্রায়োরিটি ডাবল বন্ডের উল্টো উল্টো দিকে থাকছে, তখন বলবো ই অ্যালকিন। এতটা পর্যন্ত বোঝা গেল। এবার কোয়েশ্চেন আসছে যে এই প্রায়োরিটি যে আমরা অ্যাসাইন করছি সেটা কিভাবে করব, কিভাবে আমরা প্রায়োরিটি ডিটারমাইন করব। প্রায়োরিটি ডিটারমিনেশনের যে রুল, সেটাকে আমরা বলি সিআইপি রুল। এই সিআইপি তিনটি লেটার এসেছে তিনজন সায়েন্টিস্টের নাম থেকে। সি ফ্রম কান, আই ফ্রম ইনগোল্ড, পি ফ্রম পিলক। তাই এই যে সিকোয়েন্স রুল, তাকে কান ইনগোল্ড পিলক রুল বা সিআইপি রুল বলা হয়। এই রুলের উদ্দেশ্য কি? প্রায়োরিটি ডিটারমিনেশন অফ দ্য সাবস্টিটিউয়েন্টস অ্যাটাচড টু অ্যালকিন কার্বনস। আমরা নিয়মগুলি দেখি যেভাবে আমরা প্রায়োরিটি অ্যাসাইন করতে পারি। রুল 1, আমরা একটা অ্যালকিন ধরে নিচ্ছি। এখানে যে চারটি সাবস্টিটিউয়েন্ট আছে, এদের যে অ্যাটমগুলি ডিরেক্টলি বন্ডেড, সেই অ্যাটমগুলির যে অ্যাটমের অ্যাটমিক মাস যত বেশি হবে তার প্রায়োরিটিও তত বেশি হবে। এক্সাম্পল দিয়ে আমরা বুঝি,
ধরে নিচ্ছি অ্যালকিনটা এই অ্যালকিন। আমাদের প্রথম কাজ একদিকের কার্বনটিকে দেখা, সি ডাবল বন্ড সি এর যে কোনো একটা কার্বনকে প্রথমে দেখা। এখানে যে অ্যাটম দুটি ডিরেক্টলি বন্ডেড তাদের মধ্যে যার অ্যাটমিক মাস সবচেয়ে বেশি তার প্রায়োরিটি অন্যটির থেকে হায়ার হবে। তাহলে আমরা জানি ফ্লুরিনের থেকে ক্লোরিনের অ্যাটমিক মাস হায়ার, সেই হিসাবে ক্লোরিন হলো হায়ার প্রায়োরিটি গ্রুপ, ফ্লুরিন হলো লোয়ার প্রায়োরিটির। এবার আমরা ডাবলি বন্ডেড কার্বন দুটোর আরেকটা কার্বনের সাবস্টিটুয়েন্টগুলোকে দেখছি। সেখানে যে সাবস্টিটুয়েন্ট দুটি আছে তাদের মধ্যে আয়োডিন হায়ার অ্যাটমিক মাসের, সেই হিসাবে আয়োডিনের প্রায়োরিটি হায়ার। ব্রোমিনের অ্যাটমিক মাস লোয়ার দেন আয়োডিন, তাই ব্রোমিনের প্রায়োরিটি লোয়ার। এইভাবে আমরা প্রায়োরিটি অ্যাসাইন করি থ্রু এক্সামিনেশন অফ অ্যাটমিক মাস অফ ডিরেক্টলি বন্ডেড অ্যাটমস অফ দ্য সাবস্টিটুয়েন্টস। তাহলে এবার আমরা মনে মনে ভেবে নেব সাবস্টিটুয়েন্টগুলো নেই, শুধু এই সিম্বলগুলি আছে, এইচ অ্যান্ড এল, এই সিম্বলগুলি। আমরা দেখতে পাচ্ছি সিমিলার প্রায়োরিটি ডাবল বন্ডের অপোজিটে আছে, তাই আমরা বলছি অ্যালকিনটার কনফিগারেশন ই। যেখানে আমরা যখন কম্পাউন্ডটার পুরো নামটা লিখব সেখানে তার আইইউপিএসি নামের আগে আমরা ইটালিক্সে এই ই সিম্বলটাকে একটা প্যারেনথেসিসে দিয়ে কম্পাউন্ডটার নোমেনক্লেচার করব। তাহলে ফার্স্ট রুল আমরা মনে রাখি, ডিরেক্টলি বন্ডেড অ্যাটমের অ্যাটমিক মাস আমাদেরকে চেক করতে হবে। আরও একটা এক্সাম্পল করি আমরা এই রুলে। আমরা একটা অ্যালকিন নিয়ে নিই, এই হাইপোথেটিক্যাল অ্যালকিনটাকে আমরা এক্সামিন করি। প্রথম কাজ এই কার্বনের দুটি গ্রুপকে প্রায়োরিটি অ্যাসাইন করা। তাহলে সি এর সঙ্গে যা যা বন্ডেড তাদের মধ্যে একটা হলো এই কার্বন অ্যাটম। মনে রাখো আমরা ডিরেক্টলি বন্ডেড অ্যাটমটার অ্যাটমিক মাস দেখব, গোটা গ্রুপটাকে নিয়ে কাজ আমাদের নেই। আমরা কি দেখছি, সি এর সাথে বন্ডেড সি অ্যান্ড সি এর সাথে বন্ডেড এইচ। তাহলে এই সি অ্যান্ড এইচ হলো ডিরেক্টলি বন্ডেড অ্যাটম। কার্বনের অ্যাটমিক মাস হাইড্রোজেনের থেকে হায়ার, সেই হিসাবে কার্বন হলো হায়ার প্রায়োরিটি গ্রুপ, হাইড্রোজেন হলো লোয়ার প্রায়োরিটি গ্রুপ। এরপর আমরা ডাবল বন্ডেড কার্বন দুটির আরেকটা কার্বনের সাবস্টিটুয়েন্টগুলিকে দেখি। ডিরেক্টলি বন্ডেড ও অ্যান্ড ডিরেক্টলি বন্ডেড সি। আবার মনে করিয়ে দিচ্ছি, গোটা গ্রুপটাকে আমরা কখনোই খেয়াল করব না, ডিরেক্টলি বন্ডেড অ্যাটম দুটির অ্যাটমিক মাস কম্পেয়ার করব। কার্বনের থেকে অক্সিজেনের অ্যাটমিক মাস হায়ার, সেই হিসাবে এই সাবস্টিটুয়েন্টটি হলো হায়ার প্রায়োরিটি সাবস্টিটুয়েন্ট অ্যান্ড এই সাবস্টিটুয়েন্টটি হলো লোয়ার প্রায়োরিটি সাবস্টিটুয়েন্ট। তাহলে দেখো ডাবল বন্ডের অপোজিটে সিমিলার প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি। তাই এক্ষেত্রেও আমরা বলবো অ্যালকিনটার কনফিগারেশন ই। আইইউপিএসি নেমিংয়ের সময় একে আমরা একটা প্যারেনথেসিস বা ব্র্যাকেটে রেখে আমরা মলিকিউলটার আইইউপিএসি নামটি লিখব। এই হলো ফার্স্ট রুল। সেকেন্ড রুল, যদি দেখা যায় অ্যালকিনে ডিরেক্টলি বন্ডেড যে অ্যাটমগুলি আছে তারা ইচ আদারের আইসোটোপ, যেমন আমরা ধরে নিই এই অ্যালকিনটা, এখানে আমরা প্রথমে এই কার্বনের দুটো সাবস্টিটুয়েন্টকে দেখছি, একটা মিথাইল একটা ইথাইল। তাহলে এখানে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম সি, এখানেও ডিরেক্টলি বন্ডেড অ্যাটম সি। এই CH2 গ্রুপের কার্বনটাই অ্যালকিন কার্বনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড। তাহলে দুটোই যেহেতু কার্বন, আমরা ভাবব প্রায়োরিটি তো সেম। তা না, এখানে দেখো কার্বনে দেওয়া আছে 14, অর্থাৎ এটি C14 আইসোটোপ। এই কার্বনে কিছু বলা নেই, মানে এটা কার্বনের নর্মাল আইসোটোপ C12। তাহলে যার অ্যাটমিক মাস হায়ার সেই অ্যাটমটাই কিন্তু প্রায়োরিটি পাবে। তাহলে রুলটা কি ছিল, যদি দেখা যায় যে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম সেম অ্যাটম বাট ডিফারেন্ট আইসোটোপ,
তাহলে যে আইসোটোপের অ্যাটমিক মাস হায়ার তাকে আমাদেরকে হায়ার প্রায়োরিটি দিতে হবে। সেই হিসাবে C14 কন্টেনিং ইথাইল গ্রুপ হ্যাজ হায়ার প্রায়োরিটি, C12 কন্টেনিং গ্রুপ হ্যাজ লোয়ার প্রায়োরিটি। রাইট সাইডে যখন আসছি, ব্রোমিনের অ্যাটমিক মাস হাইড্রোজেনের থেকে হায়ার, সেই হিসাবে ব্রোমিন হায়ার প্রায়োরিটি গ্রুপ, হাইড্রোজেন লোয়ার প্রায়োরিটি গ্রুপ। এবার আমরা দেখতে পাচ্ছি সেম প্রায়োরিটি ডাবল বন্ডের অপোজিটে আছে, এক্ষেত্রেও আমরা কনফিগারেশন দিচ্ছি ই। আরও একটা এক্সাম্পল আমরা আইসোটোপের দেখি। এই অ্যালকিনে আমাদেরকে ইজেড অ্যাসাইন করতে হবে। প্রথমে আমরা এই অ্যালকিন কার্বনটিতে চেক করব। ডিরেক্টলি বন্ডেড অ্যাটম এন, ডিরেক্টলি বন্ডেড অ্যাটম ও। ও এর অ্যাটমিক মাস এন এর থেকে হায়ার, সেই হিসাবে এটা হায়ার প্রায়োরিটি, এই গ্রুপটা লোয়ার প্রায়োরিটি। এখানে দেখছি CH2NH2, CH2CH3, যেখানে আমরা ধরে নিচ্ছি এই কার্বনটা 14 আইসোটোপ। তাহলে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম দুটিকে আমরা শুধুমাত্র চেক করছি যখন, তখন দেখতে পাচ্ছি এটি C12 বাট এটা C14, হায়ার অ্যাটমিক মাস, সেই হিসাবে এটা হাই প্রায়োরিটি, এটা লো প্রায়োরিটি। তারপর আমরা যথারীতি ডাবল বন্ডের অপোজিটে সিমিলার প্রায়োরিটিকে দেখতে পাচ্ছি, তাই আরও একবার কনফিগারেশন এলো ই। তাহলে আইসোটোপের ব্যাপারটা হলো সেকেন্ড রুল। এবার আমরা আসছি থার্ড রুল। যদি দেখা যায় ডিরেক্টলি বন্ডেড অ্যাটমে টাই হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিরেক্টলি বন্ডেড দুটো অ্যাটমই সিমিলার, তখন আমরা সেই সাবস্টিটুয়েন্টটা আবার কোন কোন সাবস্টিটুয়েন্টের সঙ্গে অ্যাটাচড সেটা চেক করব। এভাবে আমরা পরপর সাবস্টিটুয়েন্ট ওয়াইজ চলতে থাকব যতক্ষণ না টাই ব্রেক হয়। এক্সাম্পল হিসাবে আমরা নিয়ে নিই এই অ্যালকিনটি। আমরা প্রথমে এই কার্বনের সাবস্টিটুয়েন্ট দুটিকে প্রায়োরিটি দেব। ডিরেক্টলি বন্ডেড অ্যাটম যখন কনসিডার করছি তখন দুটোই অক্সিজেন, তাই আমরা বলবো এখানে টাই হয়ে গেল। টাই হয়ে গেলে আমরা দেখব সেই যে অক্সিজেন সে এবার কার সাথে বন্ডেড। এখানে অক্সিজেন বন্ডেড এইচ এর সাথে, এখানে অক্সিজেন বন্ডেড সি এর সাথে। যেহেতু এইচ এর থেকে সি এর অ্যাটমিক মাস হায়ার, তাই এখানে এসে আমরা এই গোটা গ্রুপটাকে বলবো হাই প্রায়োরিটি গ্রুপ, এটা লো প্রায়োরিটি গ্রুপ। একইভাবে এই কার্বনে যখন আমরা করছি ডিরেক্টলি বন্ডেড অ্যাটম দুটি সি, তাহলে এখানে টাই হয়ে গেল। এবার যখন আমরা এই কার্বনকে দেখছি, দেখো এই কার্বনটা আমরা এখানে সেপারেটলি ড্র করছি, বন্ড সি, সি এর সাথে দুটি এইচ একটা মিথাইল, তাহলে দুটো এইচ একটা সি। আমরা গোটা মিথাইলটা লিখলাম না, আমরা শুধু ডিরেক্টলি বন্ডেড অ্যাটমগুলো ধরে ধরেই কিন্তু চলতে থাকবো। তাই CH3 না লিখে আমি শুধু লিখলাম সি। তাহলে এই সি এর সাথে ডিরেক্টলি বন্ডেড হলো দুটি এইচ একটা সি। এখানে বন্ড সি এর সাথে ডিরেক্টলি বন্ডেড তিনটে এইচ, তাহলে এখানে তিনটেই এইচ কিন্তু এখানে একটা সি আছে, তাহলে হায়ার অ্যাটমিক মাসের এলিমেন্ট আছে, সেই হিসাবে আমরা এই গ্রুপটাকে বলবো হায়ার প্রায়োরিটি গ্রুপ এইচ, অ্যান্ড এই গ্রুপটাকে বলবো লোয়ার প্রায়োরিটি গ্রুপ এল। তারপর আমরা প্রায়োরিটি অ্যাসাইন করার পর দেখব ডাবল বন্ডের অপোজিটে সিমিলার প্রায়োরিটি গ্রুপ প্রেজেন্ট, সেই হিসাবে কনফিগারেশন হয়ে গেল ই। এই যে সিকোয়েন্স অনুযায়ী এগিয়ে, অর্থাৎ ডিরেক্টলি বন্ডেড অ্যাটম কোন অ্যাটমগুলোর সাথে বন্ডেড, এইভাবে এগিয়ে এগিয়ে আমরা যে ট্রাই ব্রেক করি, এই বিষয়টায় যদি দেখা যায় কোনো বাইফার্কেটেড চেন প্রেজেন্ট আছে, যেমন আমরা এবার অ্যালকিন না নিয়ে শুধু সাবস্টিটিউয়েন্টগুলো নিয়ে নিয়ে আগে বুঝে নিই, তাহলে আমাদের পক্ষে সুবিধাজনক হবে। ধরো দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, এই দুটি সাবস্টিটিউয়েন্ট, আমাদেরকে দুটি সাবস্টিটিউয়েন্টকে প্রায়োরিটি দিতে হবে। আশা করছি বোঝাতে পারছি। ধরে নাও এই দুটি সাবস্টিটিউয়েন্টই একই কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, এবার আমাদেরকে এই দুজনকে প্রায়োরিটি দিতে হবে।
সেখানে আমরা কেমনভাবে এগোবো। দেখো, ডিরেক্টলি বন্ডেড অ্যাটম সি এখানে টাই হয়ে গেছে। এই সি এর সাথে একটা এইচ, একটা সি, আরও একটা সি। তাহলে যখন আমরা এই অ্যাটম কোন কোন অ্যাটমের সাথে বন্ডেড দেখছি, তখন দেখতে পাচ্ছি এই অ্যাটমটি একটি এইচ, একটা সি অ্যান্ড একটা সি এর সাথে অ্যাটাচড। এখানে যখন সেটা দেখছি, ডিরেক্টলি বন্ডেড অ্যাটম সি, তার সাথে একটা এইচ, একটা সি, আবার একটা সি। তো দেখো এখনো টাই চলছে। এবার এই দিকের কার্বনটাকে যখন আমরা দেখছি, সে ডিরেক্টলি অ্যাটাচড তিনটে সি এর সাথে, সি এর সাথে তিনটে মিথাইল গ্রুপ, সেই হিসাবে এই কার্বনের সাথে আবার তিনটে সি, আর এই কার্বনের সাথে দুটো এইচ, একটা সি। এখানে এই কার্বনে দুটো সি, একটা এইচ, অ্যান্ড এই কার্বনে দুটো এইচ, একটা সি। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা যখন এই কার্বনের পরে এগোবো, আমরা প্রথমে এই দিক দিয়ে এগোবো না এই দিক দিয়ে এগোবো? এটা আমাদের কাছে ফার্স্ট কোশ্চেন, অ্যান্ড কোশ্চেনটি খুব ভালো করে বোঝো। এই কার্বনে আমি টাই পেয়েছি। এবার এই কার্বন এই দিক দিয়েও একটা ব্রাঞ্চ যাচ্ছে, এই দিক দিয়েও একটা ব্রাঞ্চ যাচ্ছে। আমাদের কোন দিক দিয়ে এগোনো উচিত? যেদিক দিয়ে হায়ার প্রায়োরিটি একবার পেয়ে যাব, আমাদের সেদিক দিয়েই এগোনো উচিত। দেখো, এই কার্বনটাতে টাই ছিল, এই কার্বনটা দিস কার্বন, এর সাথে ডিরেক্টলি বন্ডেড এই কার্বনে তিনটেই সি, কিন্তু এই দিকের ডিরেক্টলি বন্ডেড কার্বনে একটা সি। তাহলে আমরা বলবো, আমরা প্রায়োরিটি চেক করব এই দিক বরাবর এগিয়ে এই দিক বরাবর আমরা এগোবো না। একইভাবে এই যে কার্বনটা, যেটা এখানে দিস কার্বন, তার সাথে যে কার্বন, তার সাথে দুটো সি, এই পার্টটাকে আমরা এখানে দেখাচ্ছি, আর এই দিক বরাবর এগোলে দুটো এইচ, একটা সি। তাহলে আমরা বলবো এই দিকে দুটো সি আছে বলে এই দিক বরাবরই আমরা এগোতে থাকবো যতক্ষণ না টাই ব্রেক হয়। তাহলে এটা ক্লিয়ার হলো, আমরা এই রাস্তাগুলো দিয়ে যাব না। খেয়াল করে দেখো, এই রাস্তাগুলোতে পরে কিন্তু হায়ার অ্যাটমিক মাসের এলিমেন্টস রয়েছে, কিন্তু তারা পরে রয়েছে। আমরা একের পর এক অ্যাটম ধরে ধরে ট্রাই ব্রেক করি, পরে কি আছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে এবার এই রাস্তা দুটি সিওর হওয়ার পর আমরা এবার দেখে নিই, এখানে তিনটে সি, এখানে দুটো সি। তাহলে আমরা বলবো এই গোটা গ্রুপটার প্রায়োরিটি হায়ার দ্যান দিস। জিনিসটি একটুখানি গোলমেলে, আমার ড্রয়িংটাও একটু নোংরা হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। যদি না পেরেছি, আমরা এখন আরও অনেক এক্সাম্পল করব এই প্রায়োরিটি অ্যাসাইনমেন্টের, সেখানে এটা আরও ক্লিয়ার হবে। দরকার হলে তোমরা এই যে ডিফারেন্সটা আমরা খুঁজলাম, সেটা আরও একবার এখানে দেখে নিতে পারো। নেক্সট, রুল 4, যদি এমন কোনো সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকে যে মাল্টিপল বন্ড ক্যারি করছে, তখন আমরা কিভাবে তার প্রায়োরিটি ভাবব। এক্সাম্পল হিসাবে আমরা ধরে নিচ্ছি যে একটা সাবস্টিটিউয়েন্ট আছে যেটা একটা সিএইচও গ্রুপ। তাহলে সিএইচও গ্রুপ মানেই হলো বন্ড সি, ডাবল বন্ড ও অ্যান্ড এইচ। এই যে মাল্টিপল বন্ড, এটাকে আমরা কেমনভাবে ট্রিট করব দেখো। ধরে নাও প্রথমে কার্বনের কথা ভাবছি, কার্বনের সাথে ও যতগুলো বন্ডে বন্ডেড আছে আমরা ধরে নেব ততগুলো সিঙ্গল বন্ডেড ও আছে। ড্র করে দেখালে ভালো বোঝা যাবে। এটাকে আমরা এই রকম ভাববো, এইচ ডাবল বন্ডেড ও মানে দুটো ও সি এর সাথে বন্ডেড। বুঝে নাও, ডাবল বন্ডেড ও মানে সি এর সাথে দুটো সিঙ্গেল বন্ডেড ও। এভাবে যদি ট্রিপল বন্ডে কোনো এলিমেন্ট থাকতো, ধরো সি ট্রিপল বন্ড এল, এটা আমাদের সাবস্টিটিউয়েন্ট, তখন আমরা ভাববো সি এর সাথে তিনটে এন আছে, কারণ এখানে বন্ড মাল্টিপ্লিসিটিটা 3। এবার ও এর সাথে ডাবল বন্ডে সি থাকা মানে ও এর সাথে দুবার সি আছে,
ও এর সাথে একবার সি দেখানো হয়ে গেছে, আরও একবার সি আমাদেরকে ভাবতে হবে। গোলমাল মনে হবে প্রথমে, কিন্তু মাথা ঠান্ডা রেখে আমার প্রতিটি কথা শুনে যাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। আরও একবার বলি, সি ডাবল বন্ড ও মানে সি এর সাথে দুবার ও অ্যান্ড ও এর সাথে দুবার সি। দেখো সি এর সাথে আমরা দুবার ও দিয়েছি, আবার ও এর সাথেও দুবার সি দিয়েছি। এইভাবে ভাবতে হবে। এখন তোমরা বলবে যে স্যার, এই যে সিঙ্গেল বন্ডেড ওটা লিখলেন, অক্সিজেনের ভ্যালেন্সি তো 1 হয় না। এটাকে আমরা একটা সিস্টেম বলি বা একটা প্রসেস বলি, যেটাকে আমরা বলি রেপ্লিকেশন রুল। এটা সিআইপি রুলের রেপ্লিকেশন রুল। রেপ্লিকেশন মানে হলো যে মাল্টিপ্লিসিটি যতবার, এলিমেন্টটি সিঙ্গেল বন্ডে ততবার। এবার হাইড্রোজেন ছাড়া বাকি সব এলিমেন্টের ভ্যালেন্সিকে নর্মালি আমরা ধরে নেব 4। হাইড্রোজেনের ভ্যালেন্সি তো 1, বাকি সব এলিমেন্টের ভ্যালেন্সিকে ধরে নেব 4। তাহলে যেহেতু এই অক্সিজেনের ভ্যালেন্সিটা স্যাটিসফাইড নয়, 4 নয়, শুধু 1 হয়ে আছে, আমরা একে একটা প্যারেনথেসিস দিয়ে এর সাবস্ক্রিপ্টে দেব 3টে 0। অর্থাৎ এই 4টে হলো ওর ভ্যালেন্সি, যেখানে এগুলোকে আমরা বলবো ফ্যান্টাম ভ্যালেন্সি। ফ্যান্টাম মানে তো জানোই আমরা, ঘোস্ট, অদৃশ্য, ইনভিজিবল। তাহলে 3 বার 0 মানেই হলো এই 3টে 0 অ্যান্ড এই ভ্যালেন্সিটা মিলিয়ে এর নর্মাল ভ্যালেন্সি 4। নর্মাল ভ্যালেন্সি 4 ধরার কারণ হিসাবে আমরা ধরে নিচ্ছি ইচ বন্ড ইকুয়াল টু 2 ইলেকট্রন, 4 বন্ড ইকুয়াল টু 8 ইলেকট্রন, দ্যাট মিন্স অক্টেট ইজ কমপ্লিট। সেই হিসাবে ধরছি নর্মাল ভ্যালেন্সি 4। তাহলে অক্সিজেনের দুটো বন্ড অ্যান্ড দুটো লোন পেয়ার, তাহলে দুটো লোন পেয়ারকে যদি আমরা একটা একটা ভ্যালেন্সি ধরি, তাহলে দুটো বন্ড আর দুটো লোন পেয়ার মিলে তো 4টে ভ্যালেন্সি হয়। এই ফ্যান্টম ভ্যালেন্সিকে দেখানো হয় 0 দিয়ে, এলিমেন্টটাকে একটা প্যারেনথেসিস দেওয়ার পর। একইভাবে এই কার্বনেরও ভ্যালেন্সি দেখছি 1, তাহলে এখানেও আমাদের বসবে 3টে 0, তবে আমরা 1 2 3 4 ভ্যালেন্সি 4 পাচ্ছি। এই অক্সিজেনে দেখছি ভ্যালেন্সি 2, তাহলে এই অক্সিজেনেও আমাদের বসবে আরও দুটো 0, যাতে 1 2 3 4 ভ্যালেন্সি বোঝা যায়। বলো স্যার, মোটামুটি তো বুঝেছিলাম, কিন্তু এই 0গুলো দিয়ে সব আবার গোলমাল করে ফেললেন। তাহলে আপাতত আমরা একটা কাজ করতে পারি, যেহেতু খুব জটিল প্রবলেম, খুবই ক্রিটিক্যাল প্রবলেম আমাদের সামনে সহজে আসে না, আমরা এই যে 0 দিয়ে ভ্যালেন্সি স্যাটিসফাই করার বিষয়টা বলছি, সেটাকে ইনিশিয়ালি ড্রপ করে দিচ্ছি। আমরা শুধু এলিমেন্ট তার রেপ্লিকেশনের নিয়মটাকেই ইউজ করে চলছি। যদি দেখা যায় আমরা কোনো সমস্যায় পড়ে যাচ্ছি, তখনই আমরা আরও একবার এই ভ্যালেন্সি স্যাটিসফাই করার বিষয়টাকে সামনে আনবো। তার আগে আমরা এই জিনিসটাকে সামনে আনছি না। তাহলে এবার সি ট্রিপল বন্ড এনে আমরা আসি। তাহলে যেহেতু সি এর সাথে 3 বার এন বন্ডেড, আমরা সি এর সাথে 3টে এন দিয়েছি। আবার এই যে নাইট্রোজেনটা ছিল, সেও তো 3 বার সি এর সাথে বন্ডেড, সেই হিসাবে নাইট্রোজেনের সাথে একবার সি হয়ে গেছে, আরও দুটো সি তো আমাদেরকে দিতে হবে। তাহলে সি এর সাথে 3 বার নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে 3 বার সি। আশা করছি রেপ্লিকেশনের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। আর না হলে আমরা না হয় আবার এক্সাম্পল করি। ধরে নিচ্ছি সি ট্রিপল বন্ড সিএইচ। এই গ্রুপটাকে আমাকে ভাবতে হচ্ছে প্রায়োরিটি কিভাবে দেব। তাহলে দেখো, বন্ড সি 3 বার কার্বন, দেখো ট্রিপলি বন্ডেড কার্বন মানে 3 বার কার্বন, যেখানে এই কার্বনটা এইচ এর সাথে বন্ডেড অ্যান্ড 3 বার এই কার্বনের সাথে বন্ডেড। একবার তো দেখানো হয়েই গেছে, আরও 2 বার আমাদেরকে এখনও দেখাতে হবে। এই রকমভাবে আমরা ওকে ভেঙে নেব। যদি থাকে এই গ্রুপ, আশা করি আমরা এই গ্রুপগুলির নাম জানি। যেমন এই গ্রুপটাকে বলে ইথাইনাইল গ্রুপ। ইথাইনাইল গ্রুপকে আমরা এভাবে দেখলাম। এবার এই গ্রুপটা, এর নাম ইথিনাইল গ্রুপ। এখানে দেখো বন্ড সি
সি এর সাথে একটা এইচ, দুবার কার্বন, একবার দুবার। এই কার্বনের সাথে দুটো এইচ, দুবার এই কার্বনটা। একবার তো দেওয়া হয়েই গেছে, আরও একবার আমরা দিলাম। এবার যদি ভাবা যায় যে এই তিনটে গ্রুপকে 1, 2, 3 and 4 এই চারটে গ্রুপের মধ্যেই ধরে নাও আমাদেরকে প্রায়োরিটি দিতে বলা হয়েছে। এটা সবচেয়ে বেস্ট হবে যদি আমরা এদের মধ্যে একবার কম্পেয়ার করে নিই। এইটুকু হার্ডল যদি তোমরা পেরিয়ে যেতে পারছো তাহলেই প্রায়োরিটি ডিটারমিনেশন মোটামুটিভাবে আমাদের শেষ হয়ে আসবে। ধরে নিচ্ছি আমাদেরকে এই গ্রুপগুলিকে প্রায়োরিটির সিকুয়েন্সে সাজাতে বলা হয়েছে। সায়ানাইড, CHO, ইথাইনাইল অ্যান্ড ইথিনাইল গ্রুপ। ধীরে সুস্থে দেখতে থাকি। CN মানে হলো সি এর সাথে 3 বার N বন্ডেড, N এর সাথে 3 বার C বন্ডেড, একবার হয়ে গেছে, আরো দুবার বাকি। CHO বন্ড C, ডাবল বন্ড OH, এটা হলো গ্রুপটা। সেই হিসাবে এখানে আমাদের ইকুইভ্যালেন্ট সাইন দেওয়া উচিত। এবার আমরা এখানে রেপ্লিকেশন রুল অ্যাপ্লাই করি। সি এর সাথে H, দুবার ও এর সাথে দুবার C, একবার C হয়ে আছে, আরও একবার C আমাদেরকে দিতে হবে। ইথাইনাইল সি এর সাথে 3 বার C, এই সি এর সাথে H অ্যান্ড 3 বার এই C, একবার হয়ে গেছে, আরো দুবার দেওয়া হলো। ইথিনাইল বন্ড C, H, দুবার C, এই C এর সাথে দুটি H অ্যান্ড দুবার এই কার্বন, একবার হয়ে গেছে, আর একবার দেওয়া হলো। তাহলে আমরা ওই চারটে গ্রুপেই আমরা দুবার করে শিখে গেলাম রেপ্লিকেশনটা। এরপর আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে দেখো, প্রত্যেক ক্ষেত্রে ডিরেক্টলি বন্ডেড অ্যাটম কিন্তু কার্বন ছিল, অর্থাৎ সেখানে টাই হয়েই ছিল। তাই প্রত্যেকের ডিরেক্টলি বন্ডেড কার্বনগুলোকে আমি মার্ক করি। এরপরে ধীরে সুস্থে দেখি। সায়ানাইডে কার্বনের সঙ্গে সবগুলোই নাইট্রোজেন। অ্যালডিহাইডে কার্বনের সাথে অক্সিজেন। তাহলে যেহেতু নাইট্রোজেনের থেকে অক্সিজেন হায়ার অ্যাটমিক মাস বিয়ার করে, সেই হিসাবে CHO গ্রুপের প্রায়োরিটি হবে হায়ার দেন সায়ানাইড গ্রুপ। আবার একবার বলি, সায়ানাইড গ্রুপে কার্বন 3টে N এর সাথে অ্যাটাচড, আমরা এভাবে লিখে দিলাম। কে অ্যাটাচড? দিস কার্বন। অ্যালডিহাইডে কার্বন দুটো ও একটা H এর সাথে ডিরেক্টলি অ্যাটাচড, তাহলে কার্বন ইজ ডিরেক্টলি অ্যাটাচড টু দুটো ও অ্যান্ড একটা H। ইথাইনাইল গ্রুপে কার্বন directly attached to 3 carbon atoms. আবার ইথিনাইল গ্রুপে কার্বন is directly attached to 2 carbons and 1 hydrogen. এইভাবে দেখলে আমাদের এবার সুবিধাজনক হবে। তাহলে দেখো, অক্সিজেনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, সেই হিসাবে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে বন্ড CHO গ্রুপ, এর প্রায়োরিটি হয়ে গেল হাইয়েস্ট। এবার কার্বন অ্যান্ড নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের অ্যাটমিক মাস হায়ার,
তার জন্য এবার আসবে সায়ানাইড গ্রুপ। ইথাইনাইল অ্যান্ড ইথিনাইল গ্রুপের মধ্যে দেখো কার্বন বন্ডেড টু 3টে কার্বন, কার্বন বন্ডেড টু 2টো কার্বন অ্যান্ড একটা হাইড্রোজেন। তাহলে এগুলোতে টাই চললেও এখানে ট্রাইটা ব্রেক হয়ে গেল, কার্বন হায়ার অ্যাটমিক মাসের দেন হাইড্রোজেন। সেই হিসাবে এবার এলো ইথাইনাইল গ্রুপ, সবার শেষে প্রায়োরিটিতে এলো ইথিনাইল গ্রুপ। এবার আমরা নিশ্চয়ই রেপ্লিকেশন রুলটা বেশ ভালোভাবে বুঝে গেলাম, আর এই 4টে গ্রুপের মধ্যে কম্পেয়ার করে আমরা সেটাকে প্র্যাকটিসও করে নিলাম। মোটামুটিভাবে সিআইপি রুলের যতগুলি নিয়ম আছে তাদের মধ্যে বেশিরভাগই আমাদের কভার করা হয়ে গেল। আর একটি রুল আমাদের প্রয়োজন পড়তে পারে, ধরে নিচ্ছি দুটো সাবস্টিটিউয়েন্ট সিমিলার, কিন্তু তাদের একজন ই একজন জেড এই কনফিগারেশন ক্যারি করে। গ্রুপ হিসাবে সিমিলার, কিন্তু তাদের স্টিরিও আইসোমারিজম তারা শো করে, জিওমেট্রিক্যাল আইসোমারিজম তারাও শো করে, এবং তাদের দুজন সাবস্টিটিউয়েন্টের একজন ই একজন জেড। সেক্ষেত্রে আমাদের রুল আসবে জেড সাবস্টিটিউয়েন্ট, অর্থাৎ যে কনফিগারেশনের সাবস্টিটিউয়েন্ট জেড উইল হ্যাভ হায়ার প্রায়োরিটি দেন দ্য সাবস্টিটিউয়েন্ট হ্যাভিং কনফিগারেশন ই। আমাদের সেই হিসাবে দেখতে গেলে এটা রুল 5। তাহলে দুটো সাবস্টিটিউয়েন্ট যদি তারা ই অ্যান্ড জেড এইরকম রিলেশনশিপের হয়, আমরা জেড কনফিগারেশনের সাবস্টিটিউয়েন্টটাকে প্রায়োরিটি দেব দেন দ্য ই কনফিগারেশন। এবার আমরা আর রুলগুলোর ওপরে খুব বেশি আলোচনা করছি না, এক্সাম্পলের মধ্যেই রুলগুলো আলোচনা করলে সেটা আরও বেশি সহজে আমরা প্র্যাকটিস করতে পারি। এবার তাহলে আমরা কিছু কম্পাউন্ডে ই অ্যান্ড জেড এই যে সিম্বল দুটি সেগুলি অ্যাসাইন করা প্র্যাকটিস করব। বিষয়টাকে আমরা একটা কোয়েশ্চেন হিসাবে নেব। স্পেসিফাই দ্য কনফিগারেশন ই অর জেড অফ ইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস। আসলে আমরা ই অ্যান্ড জেড এই কনফিগারেশন অ্যাসাইন করা প্র্যাকটিস করছি কোয়েশ্চেনের আকারে। তোমরা স্ক্রিনশট নিয়ে প্রথমে ট্রাই করে নিতে পারো, তারপর আমাদের এক্সপ্লেনেশনে আসতে পারো। আমরা একবার গোটা কোয়েশ্চেন পেপারটা দেখে নিই। আরও একটি কোয়েশ্চেন আছে উল্টো দিকে, সেটা আমরা একেবারে এক্সপ্লেনেশনের সময়তেই দেখব। এ ডাবলি বন্ডেড কার্বনগুলোর প্রথমে আমরা এই কার্বনের দুটি গ্রুপকে দেখি, ডিরেক্টলি বন্ডেড সাবস্টিটিউয়েন্ট কার্বন অ্যান্ড হাইড্রোজেন। তাহলে যেহেতু কার্বনের অ্যাটমিক মাস হায়ার, আমরা বলছি দিস সাবস্টিটিউয়েন্ট ইজ অফ হায়ার প্রায়োরিটি অ্যান্ড দিস লোয়ার। এবার এই কার্বনে সি সি টাই, এই সি আবার সি এর সাথে বন্ডেড, এই সিও সি এর সাথে বন্ডেড, এই সি এর সাথে বিআর, কিন্তু এই সি এর সাথে কার্বন। তাহলে এই অ্যাটমটাই এসে আমাদের টাই ব্রেক হলো। সেই হিসাবে আমরা বলবো দিস ইজ হায়ার প্রায়োরিটি অ্যান্ড দিস ইজ লোয়ার প্রায়োরিটি। আরও একবার বলে দিই, CH2 টাই, CH2 টাই। এবার আছে বিআর অ্যান্ড সি। যেহেতু ব্রোমিনের অ্যাটমিক মাস সি এর থেকে অনেক বেশি, তাই ব্রোমিন যে গ্রুপে প্রেজেন্ট, যে সাবস্টিটিউয়েন্টে প্রেজেন্ট, সেটা হলো হায়ার প্রায়োরিটি, অন্যটা লোয়ার প্রায়োরিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাবল বন্ডের একই দিকে সিমিলার প্রায়োরিটি প্রেজেন্ট। সেই হিসাবে আমরা বলবো এই অ্যালকিনের কনফিগারেশন হয়ে গেল জেড। নেক্সট CH, কার্বনের অ্যাটমিক মাস হায়ার, তাই হাই প্রায়োরিটি, হাইড্রোজেন লো। কার্বনের সাথে সি, কার্বনের সাথে সি। এবার এই কার্বনের সবগুলিই হাইড্রোজেন, কিন্তু এই কার্বনের সাথে দুটি হাইড্রোজেন, একটা কার্বনও অ্যাটাচড। তাহলে এই কার্বনটা প্রেজেন্ট থাকার জন্য হায়ার অ্যাটমিক মাস হয়ে গেল। আমরা এই সাবস্টিটিউয়েন্টটাকে বলছি হাই প্রায়োরিটি, এই সাবস্টিটিউয়েন্টটাকে বলছি লো প্রায়োরিটি। এবার ডাবল বন্ডের উল্টো দিকে সেম প্রায়োরিটি থাকায় আমরা বলছি কনফিগারেশন হলো ই। এবার আসবো সি, সি এর সাথে সি অ্যান্ড সি, দুটোতেই টাই। এবার এই সি এর সাথে 3টি ডয়টেরিয়াম, কিন্তু এই সি এর সাথে 3টে এইচ।
যেহেতু ডয়টেরিয়ামের অ্যাটমিক মাস হাইড্রোজেনের থেকে বেশি, আমরা জানি ডয়টেরিয়াম হলো 1H2 আর হাইড্রোজেন হলো 1H1। তাহলে ডয়টেরিয়ামের অ্যাটমিক মাস বেশি হওয়ায় এখানে হায়ার অ্যাটমিক মাসের সাবস্টিটিউয়েন্ট আছে ধরে নিয়ে আমরা বলছি এটা হায়ার প্রায়োরিটি, এটা লোয়ার প্রায়োরিটি। CH2 CH2OH অ্যান্ড CCH3 আমরা একবার এই দুটো গ্রুপের প্রায়োরিটিটা চেক করি। দেখো, আমরা প্রথমে এই সাবস্টিটিউয়েন্টটা দেখছি। বন্ড সি, দুটি এইচ একটা সি, সি এর সাথে দুটো এইচ একটা ও, কিন্তু সেগুলোতে আমরা পরে যাব। আমরা জানি আমরা একের পর এক অ্যাটম ধরে ধরে টাই ব্রেক করি, তাই আপাতত এই সি এর সাথে দুটো এইচ অ্যান্ড একটা সি এইটুকুই আমরা করে রাখলাম। এখানে সি এর সাথে তিনটে সি। এবার তোমরাই বলো কোন গ্রুপটি হায়ার প্রায়োরিটির হবে। তাহলে এখানে সি এর সাথে একটা সি, এখানে সি এর সাথে তিনটে সি, সেই হিসাবে এটা হলো হায়ার প্রায়োরিটি, এটা হলো লোয়ার প্রায়োরিটি। আবার খেয়াল করে দিই, এখানে অক্সিজেন আছে দেখে আমরা যেন এই গ্রুপটাকে হাই প্রায়োরিটি না বলে দিই। ধৈর্য ধরে একটির পর একটি অ্যাটম চেক করে করেই কিন্তু এই টাইটা ব্রেক করতে হয়। যেহেতু এখানে তিনটে কার্বন কিন্তু এখানে একটাই কার্বন, তাই এখানেই কিন্তু টাই ব্রেক হয়ে গেল। অক্সিজেন পর্যন্ত যাওয়ার, অর্থাৎ এই সেকেন্ড কার্বনটা পর্যন্ত যাওয়ার প্রয়োজনই পড়ল না। এবার আমরা দেখছি ডাবল বন্ডের অপোজিটে সিমিলার গ্রুপ, দ্যাট মিনস সিমিলার প্রায়োরিটি, তাই এর কনফিগারেশন হয়ে গেল ই। প্রবলেম ডি, এটা ইজি। ব্রোমিন অ্যান্ড ক্লোরিনের মধ্যে ব্রোমিনের অ্যাটমিক মাস হায়ার, ক্লোরিনের অ্যাটমিক মাস লোয়ার। আয়োডিন অ্যান্ড ফ্লুরিনের মধ্যে আয়োডিনের অ্যাটমিক মাস হায়ার, ফ্লুরিনের অ্যাটমিক মাস লোয়ার। এবার ডাবল বন্ডের একই দিকে সিমিলার প্রায়োরিটি, সেই হিসাবে এই অ্যালকিনের কনফিগারেশন জেড। নেক্সট প্রবলেম ই, ডিরেক্টলি বন্ডেড বিআর, ডিরেক্টলি বন্ডেড সি। তাহলে বিআর যেহেতু সি এর চেয়ে বেশি অ্যাটমিক মাসের, তাই এটা হায়ার প্রায়োরিটি, কার্বন লোয়ার প্রায়োরিটি। খেয়াল করো, এখানেও বিআর ছিল, কিন্তু বিআর ডিরেক্টলি বন্ডেড অ্যাটম ছিল না। এখানে ডিরেক্টলি বন্ডেড অ্যাটমেই টাই ব্রেক হয়ে গেল। ব্রোমিন হ্যাজ হায়ার অ্যাটমিক মাস দেন কার্বন। CH ডাবল বন্ড CH2 অ্যান্ড CH2। এখানে আমাদের যেহেতু ইথিনাইল গ্রুপ প্রেজেন্ট, অর্থাৎ মাল্টিপল বন্ড প্রেজেন্ট, আমাদেরকে রেপ্লিকেশন রুল ইউজ করতে হবে এই গ্রুপটার জন্য। তাহলে আমরা প্রথমে একে দেখি। বন্ড সি, একটা এইচ, দুবার কার্বন। এই কার্বনে দুটো এইচ, দুবার এই কার্বন। একবার তো দেওয়া হয়েই গেছে, আরও একবার দেওয়া হলো। তাহলে এখানে রেপ্লিকেশন রুল ইউজ করে আমরা এটা পেলাম। এবার এই গ্রুপটা দেখি। বন্ড সি, এইচ, দুটো সি, সিগুলোর সাথে এইচ, এই সিগুলির সাথে সবগুলি এইচ। এবার খেয়াল করি কিভাবে টাই ব্রেকটা হচ্ছে। সি সি টাই, অর্থাৎ এই দুটি অ্যাটমে তো টাই। এই সি এর সাথে দুটো সি একটা এইচ, লিখে লিখে করি। সি এর সাথে দুটো সি একটা এইচ। এখানে সি এর সাথে দুটো সি একটা এইচ। তাহলে এখানেও টাই। এই সি এর সাথে আরও একটা সি, একে আমরা হাইলাইট করলাম, কিন্তু এখানকার এই যে দুটো সি, কোনোটার সাথেই আর সি নেই। দেখে নাও ভালো করে, এই কার্বন যেটা, তার সঙ্গে আর কোনো সি নেই, এখানেও এই কার্বনে আর কোনো সি নেই। কিন্তু এই কার্বনে কোনো সি না থাকলেও এই কার্বনটাতে একটা সি প্রেজেন্ট, সেই কারণেই এই কার্বনে এসে টাই ব্রেক হয়ে গেল। ইথিনাইল গ্রুপ হয়ে গেল হায়ার প্রায়োরিটি অ্যান্ড দিস গ্রুপ লোয়ার প্রায়োরিটি। এবার ডাবল বন্ডের একই দিকে সিমিলার প্রায়োরিটি, সেই হিসাবে কনফিগারেশন হয়ে গেল জেড। এফ, এদিকে ডিরেক্টলি বন্ডেড ও, ডিরেক্টলি বন্ডেড সি।
তাহলে অক্সিজেনের অ্যাটমিক মাস হায়ার দ্যান কার্বন, সেই হিসাবে এটা হলো হায়ার প্রায়োরিটি, এই গ্রুপটা হয়ে গেল লোয়ার প্রায়োরিটি। তোমাদের মাথায় যেন এটা না আসে অনেকগুলো ও, তাহলে নিশ্চয়ই COOH এর প্রায়োরিটি হায়ার হবে না। প্রথমে যথারীতি ডিরেক্টলি বন্ডেড অ্যাটম দেখা হবে। এখানে ডিরেক্টলি বন্ডেড অ্যাটমেই হায়ার অ্যাটমিক মাসের জন্য OCH3 গ্রুপটা হাই প্রায়োরিটি পেয়ে গেল, COOH গ্রুপটা লো প্রায়োরিটি পেয়ে গেল। এবার এই কার্বনের সাবস্টিটিউয়েন্টগুলি দেখি। এই কার্বনের সাথে সি, এখানেও সি, এতদূর পর্যন্ত টাই এলো। এবার এই কার্বনের সাথে একটাই সি, কিন্তু এই কার্বনের সাথে এই দিকেও সি, আবার এই দিকেও সি, এটাও একটা কার্বন, আবার এটাও একটা কার্বন। তার জন্য এই দিকের যে সাবস্টিটিউয়েন্টটা সেটা পেয়ে গেল হায়ার প্রায়োরিটি, এই দিকের যে সাবস্টিটিউয়েন্টটা সেটা পেয়ে গেল লোয়ার প্রায়োরিটি। সেই হিসাবে আমরা ডাবল বন্ডের অপোজিট সাইডে সেম প্রায়োরিটি পাচ্ছি বলে এটা হয়ে গেল কনফিগারেশন ই। রুলে আমরা একটা কথা বলে আসতে ভুলে গেছি, সেটা আমরা এখানে জেনে রাখছি। যত সাবস্টিটিউয়েন্ট পসিবল হয় তাদের মধ্যে লোন পেয়ারের প্রায়োরিটি হচ্ছে লোয়েস্ট। আমরা লিখে রাখতে পারি লোন পেয়ার হ্যাজ লোয়েস্ট প্রায়োরিটি অ্যামং অল সাবস্টিটিউয়েন্টস। এটা আমরা কিন্তু মনে রাখবো, লোন পেয়ারের প্রায়োরিটি সমস্ত সাবস্টিটিউয়েন্টের মধ্যে লোয়েস্ট, কারণ সেখানে কোনো অ্যাটমই প্রেজেন্ট নেই তাই। এবার লেফট সাইডে মিথাইল অ্যান্ড ফিনাইল। ফিনাইল গ্রুপ মানে তো আমরা বুঝতেই পারছি, দিস গ্রুপ ইজ ফিনাইল গ্রুপ। তাহলে এখানে যে এই কার্বন, তার সাথে দেখো দুবার কার্বন প্রেজেন্ট, আবার এই দিকে আরও একবার কার্বন প্রেজেন্ট। তাহলে রেপ্লিকেশন রুল ইউজ করলে এই যে কার্বনটা আমরা পাচ্ছি এর সাথে দুবার কার্বন অ্যান্ড দিস কার্বন, কিন্তু এখানে মিথাইলে শুধু একটাই কার্বন। সেই হিসাবে এই গ্রুপের প্রায়োরিটি হায়ার, মিথাইলের লোয়ার। এদিকে লোন পেয়ারের প্রায়োরিটি লোয়েস্ট হওয়ায় এখানে আমার যে সাবস্টিটিউয়েন্টটি প্রেজেন্ট থাকুক, যেহেতু সেখানে অ্যাটমস প্রেজেন্ট আছে সেই জন্য সেটা হায়ার প্রায়োরিটি, এটা লোয়ার প্রায়োরিটি। তাহলে যেহেতু সিমিলার প্রায়োরিটি ডাবল বন্ডের সেম সাইডে আছে, কনফিগারেশন হয়ে গেল জেড। দিস কম্পাউন্ড বলারই কথা আসে না, হায়ার প্রায়োরিটি লোয়েস্ট প্রায়োরিটি, হায়ার প্রায়োরিটি লোয়েস্ট প্রায়োরিটি। তাহলে ডাবল বন্ডের একই দিকে সিমিলার প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি, সেই হিসাবে এইখানেও কনফিগারেশন হয়ে গেল জেড। নেক্সট প্রবলেম, স্ট্রাকচারটি বেশ বড় সড়ো করেছি, সেটি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা প্রথমে এই ডাবল বন্ডে কনফিগারেশন অ্যাসাইন করব, তারপর এই ডাবল বন্ডে কনফিগারেশন অ্যাসাইন করব। এখানে আমরা দেখি CH, তাহলে এটা হায়ার প্রায়োরিটি লোয়ার প্রায়োরিটি। HC, এই দিকটি হায়ার প্রায়োরিটি, এই দিকটি লোয়ার প্রায়োরিটি। তাহলে এই যে ডাবল বন্ডটা, এখানে দেখো ডাবল বন্ডের উল্টো উল্টো দিকে সিমিলার প্রায়োরিটি, সেই হিসাবে এই ডাবল বন্ডটার কনফিগারেশন হয়ে গেল ই। এই ডাবল বন্ডে দেখছি CH, তাহলে এটা হায়ার প্রায়োরিটি, এটা লোয়ার প্রায়োরিটি। CH, এই কার্বন হায়ার প্রায়োরিটি, এই কার্বন লোয়ার প্রায়োরিটি। তাহলে ডাবল বন্ডের রেসপেক্টে সিমিলার প্রায়োরিটি সেম সাইডে প্রেজেন্ট হয়ে গেল, তাহলে এখানে কনফিগারেশন হয়ে গেল জেড। এইভাবে আমরা অ্যালকিনের জিওমেট্রিক্যাল আইসোমারগুলিকে ই অ্যান্ড জেড কনফিগারেশন অ্যাসাইন করি। যদি আমাদেরকে বলা হয় যে একটা কমপ্লিট IUPACর নাম আমরা লিখব, তাহলে সেটাকে আমরা একটা কোয়েশ্চেন হিসাবে নিই। Draw the two geometrical isomers of 2-butene and assign configuration E or Z. তাহলে আমরা প্রথমে 2-buteneকে ড্র করি, মিথ, ইথ, প্রপ, বিউট, 2তে ইন। তাহলে বাকি ভ্যালেন্সিস আমরা হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিলাম। তাহলে CC ডাবল বন্ড এখানে প্রেজেন্ট। দুটো আইসোমার পাওয়ার জন্য আমরা দুবার স্কেলিটন ড্র করলাম। এই কার্বনে CH3 and H, এই কার্বনেও CH3 and H, একটা আইসোমার হয়ে গেল। এবার এটাকে দেখে আমরা আরেকটা আইসোমার ড্র করি। লেফট সাইডকে আমরা ফিক্স রেখে দিলাম, রাইট সাইডের পজিশনগুলিকে অল্টার করে দিলাম। দুটি জিওমেট্রিক্যাল আইসোমার আমাদের পাওয়া হয়ে গেল। এবার এখানে দেখো HC, এটা হায়ার প্রায়োরিটি, এটা লোয়ার প্রায়োরিটি, এখানেও তাই। তাহলে ডাবল বন্ডের একই দিকে সিমিলার প্রায়োরিটি, সেই হিসাবে আমরা এখানে কনফিগারেশন দেবো জেড। কমপ্লিট নামটা দেখো আমরা এভাবে লিখি,
প্যারেনথিসিসে আমরা কনফিগারেশনটা দিই, তারপর নাম লিখি যেটা ওর আইইউপিএসি নাম। কমপ্লিট নেমিং হয়ে গেল এই আইসোমারের Z2 বিউটিন। এবার এখানে হায়ার লোয়ার, লোয়ার হায়ার, তাহলে ডাবল বন্ডের উল্টো দিকে হওয়ায় এখানে কনফিগারেশন হয়ে গেল ই, আমরা সেটাকে অবশ্যই প্যারেনথিসিসে রাখি, এখানেও তাই করেছি। এই নিয়মটা দেখার জন্যই আমরা এই কোয়েশ্চেনটা করছি। E2 বিউটিন। এইভাবে আধুনিক মডার্ন একটা নোমেনক্লেচার সিস্টেম তৈরি করেছি, ইজেড নোমেনক্লেচার সিস্টেম। এখানে দেখো যে কম্পাউন্ডগুলোকে আমরা সিস ট্রান্স দিয়েও বোঝাতে পারি, এখানে যেহেতু সিমিলার গ্রুপের ব্যাপার আছে, সিমিলার গ্রুপ প্রেজেন্স আছে, তাই ডাবল বন্ডের একই দিকে সিমিলার গ্রুপ হওয়ায় আমরা এখানে সিস এই প্রেফিক্সটা ইউজ করতে পারতাম। এখানে সিমিলার গ্রুপ ডাবল বন্ডের উল্টো উল্টো দিকে থাকায় আমরা এখানে ট্রান্স প্রেফিক্সটা ইউজ করতে পারতাম। তাহলে যেখানে সিস ট্রান্স অ্যাপ্লিকেবল ছিল, ইজেডও কিন্তু সেখানে অ্যাপ্লিকেবল হলো। আবার যেখানে সিস ট্রান্স অ্যাপ্লিকেবল হয় না, যেমন আমরা আমাদের এই কোয়েশ্চেনটাই দেখেছি বা অন্যান্য অনেকগুলোতে দেখেছি যে চারটে সাবস্টিটিউয়েন্টই ডিফারেন্ট, সিস ট্রান্স অ্যাপ্লাই করা যাচ্ছে না, সেখানে তো ইজেড অ্যাপ্লিকেবল হবেই। তাহলে ইজেড নোমেনক্লেচার সিস্টেমটা হলো একটা মোর ভার্সাটাইল নোমেনক্লেচার সিস্টেম দ্যান সিস ট্রান্স নোমেনক্লেচার সিস্টেম। এখানে তোমাদেরকে একটা বিষয়ে সাবধান করে রাখি, সিমিলার গ্রুপ, আমি কিন্তু প্রায়োরিটি বলছি না, আমি গ্রুপ বলছি। সিমিলার গ্রুপ ডাবল বন্ডের সেম সাইডে থাকলে সিস, এটা আমরা আগে শিখেছি। আবার পরে শিখেছি সিমিলার প্রায়োরিটি, দুটোই যেহেতু হাই প্রায়োরিটি, এখানে সিমিলার প্রায়োরিটি ডাবল বন্ডের সেম সাইডে থাকলে জেড। আমাদের মনে হয়ে যেতে পারে যে জেড অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু সিস, জেড ইজ অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু সিস, কিন্তু এই কথাটি সব সময় সত্যি হয় না, এ বিষয়ে একটু সাবধান থেকো। ইউজুয়ালি হয়ে থাকে যে জেড ইকুইভ্যালেন্ট টু সিস, কিন্তু সব সময় সেটা হয় না। একইভাবে সিমিলার গ্রুপ CH3 ডাবল বন্ডের উল্টো দিকে থাকায় ট্রান্স, আবার সিমিলার প্রায়োরিটি H হাই প্রায়োরিটি ডাবল বন্ডের উল্টো দিকে থাকায় ই, আমাদের মনে হতে পারে ই ইকুইভ্যালেন্ট টু ট্রান্স, দিস ইজ অলওয়েজ ট্রু, কিন্তু এই কথাটাও সবসময় সত্যি হয় না। এর একটা প্রমাণ তোমাদেরকে দেখি, তোমরা খেয়াল করেছিলে কিনা জানি না। আমাদের প্রবলেম নাম্বার বিতে দেখো এদিকেও মিথাইল আছে, এদিকেও মিথাইল আছে, তাহলে আমরা তো দুটো সিমিলার গ্রুপ পেয়ে গেছি। এই দুটো গ্রুপ আলাদা, একটা ইথাইল একটা হাইড্রোজেন, ঠিক আছে, কিন্তু দুটো কার্বনে একটা করে সিমিলার গ্রুপ তো পেয়ে গেছি। সেই হিসাবে সিস ট্রান্স নোমেনক্লেচার করলে এই অ্যালকিনটার নোমেনক্লেচার কিন্তু আসবে সিস। কেন সিস আসছে? সিমিলার গ্রুপস আর অন দ্য সেম সাইড অফ দ্য ডাবল বন্ড, ডাবল বন্ডের একই দিকে তারা প্রেজেন্ট। তাহলে সিস ট্রান্স নোমেনক্লেচারে ওর প্রেফিক্স আসছে 6, কিন্তু ইজেড নোমেনক্লেচারে তার কনফিগারেশন এসছে ই। তাহলে দেখো সিস ই এসেছে। একইভাবে ট্রান্স জেড আসতেই পারে। সে কারণেই বলছি এই দুটি কথা যেন ইকুইভ্যালেন্ট না মনে হয়। অনেক ক্ষেত্রেই হয়ে থাকে ঠিক আছে, কিন্তু আমরা এটা মেনে চলব যে সিস ট্রান্সের সঙ্গে ইজেডের কোনো সম্পর্ক নেই। সিস ট্রান্স এক ধরনের নিয়ম মেনে তৈরি করা, ইজেড অন্য ধরনের নিয়ম মেনে তৈরি করা। সিস ট্রান্স খুব সিম্পল, সিমিলার প্রায়োরিটির গ্রুপ দেখে করে দেওয়া হয়। ইজেড কিন্তু অতটা সিম্পল নয়, সেটা আমরা তো বেশ হাড়ে হাড়েই বুঝছি। আমাদেরকে অনেকগুলি রুল শিখতে হলো CIP রুলের আন্ডারে। তাহলে ইজেডটা অন্য ধরনের নিয়ম মেনে তৈরি। তাই এই কথাগুলি যেন তোমাদের মাথায় না বসে যায়, তার জন্য আমরা কিন্তু ক্রস সাইন দিয়ে দিয়েছি। সিস ই হতে পারে, জেড হতে পারে, ট্রান্সও ইও হতে পারে, জেডও হতে পারে। আজকের ক্লাসে তাহলে আমরা ইজেড নোমেনক্লেচার সিস্টেমটা মোটামুটিভাবে শিখে গেলাম। ক্লাস যথেষ্ট লেন্দি হয়েছে, তাই আমরা আজ আর এগোচ্ছি না। নেক্সট ডিসকাশন পরবর্তী ক্লাসে হবে। আজকের ক্লাস এখানেই শেষ।